শুভ নববর্ষ 1431 বঙ্গাব্দ। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। রসে বসে বাঙালিয়ানা সুজাতা। আজকে শুভ নববর্ষ দিয়ে ভিডিওটা শুরু করছি। নববর্ষ যদিও হয়ে গেছে, কিন্তু একটা বড় ভিডিও শুরু করছি, সেটা হলো অন্নপূর্ণা পুজো। আমি আগের বছরও অন্নপূর্ণা পুজোর একটা ভিডিও শেয়ার করেছি, কিন্তু এই বছর অন্নপূর্ণা পুজোর আগের দিন কি হয়, সেই অধিবাস, গঙ্গা নিমন্ত্রণ সমস্ত কিছু দিয়ে কিন্তু যে অন্নপূর্ণা পুজোটা শুরু হয়, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা আমার আগের বছরের অন্নপূর্ণা পুজো দেখতে পারেননি, তারা অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করছি অন্নপূর্ণা পুজোর ভিডিওটা দেখে নিতে। কেন কি এই বছর আমি অন্নপূর্ণা পুজোর ভিডিওটা পুজোর দিনেরটা দেখাতে পারবো কিনা আমি কনফার্ম নই। আমি অধিবাস, গঙ্গা নিমন্ত্রণ, হলুদ কোটা, এই আগের দিনের যে অনুষ্ঠান পর্বটা হয়, সেটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ভিডিও যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি যখনই কোনো ভিডিও বা শর্টস আপলোড করব তখনই আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন দেখতে থাকুন আমার আজকের ভিডিও অন্নপূর্ণা পুজো 2024-এ। 15 আর 16 এপ্রিল হয়ে গেল এই পুজো। আর এই পুজোটা হয় আমারই এক জেঠতো ননদের বাড়িতে। জেঠতো ননদের ছেলে রাজদীপ এই পুজোটা করেন। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ। হ্যালো, এখন আমি এই কাকিমা মানে ছোটো মার সঙ্গে যাচ্ছি এখন ঝুনুদির বাড়িতে, যাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হবে। তো এটা হলো আগের দিন। আজকে আগের দিন কী কী হয় তো সেটা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর অধিবাস হবে, জল ভরা হবে। কী কী হবে কাকিমা একটু জোরে বলো। অধিবাস হবে, জল ভরা হবে আজকে। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, এখন তো রাস্তায় রয়েছি, ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে। আর আমার হাজবেন্ড গেছে রাজের সঙ্গে ফুল টুল আনার জন্য। তো আমরা এখন যাই, ওদের বাড়িতে কি হবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। কিনা বললে ওদের সব অর্ডার দেয়া ছিল, না না ওখানে গিয়ে কিনছে। এই হলো দিদি, আমার ননদ। এই দিদির বাড়িতেই অন্নপূর্ণা পুজো হয়। আর কাকিমাকে তো আগেই দেখালাম, এইবার চলুন ঠাকুর দর্শন করাই। আর কি কি সাজিয়ে রেডি করেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার। এই হলো দিদি ঠাকুর ঘর। এই যে সিংহাসন, এখানে লক্ষ্মী গণেশ, না লক্ষ্মী গণেশ গোপাল সরস্বতী। আর এই যে মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণাকে কিন্তু অলরেডি কাপড় পরানো হয়ে গেছে। হ্যাঁ, ভারত সেবা সংঘ সবাই চেনেন। এই যে সরস্বতী, ওখানে কার্তিক, এছাড়াও এখানে আছে সমস্ত 33 কোটি দেবদেবতা আছেন। জগন্নাথকে তো দেখতেই পাচ্ছেন, ও রাম ঠাকুরও আছে, সবই আছে। আচ্ছা, এইটা হলো শ্রী বানানো হয়েছে, না? এই শ্রীটা কি রাজ বানিয়েছে নাকি? হ্যাঁ, ও জমা বানিয়েছে, আর এইগুলো চুমু বানিয়েছে। এগুলো যে ইয়ে করে না, আমাদের শ্বশুর বাড়িতে বলে এগুলোকে আগুনে পিছুনি, যে গরম করার সময়। এই তো নারায়ণ শিলা, না? কে যে কাপড় পরানো হয়ে গেছে বললাম, সেটা হলো এইবারের পুজোর নতুন যে বেনারসিটা সেটা পরানো হয়ে গেছে। সেটা কিন্তু মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে কেনা। মাকে একদম সামনের থেকে আপনাদের দর্শন করাচ্ছি। এখানেও তো কাকিমা একটা শিবলিঙ্গ আছে। হ্যাঁ আছে, একটা বোধহয় বানেশ্বর আর একটা কি, আসলে জিজ্ঞেস করে নিল। একটা বানেশ্বরের হচ্ছে, এটা হচ্ছে নারায়ণ, আর এটা শিবলিঙ্গ, ডান দিকেরটা নারায়ণ। আচ্ছা, এখানে সমস্ত পুজোর বাসন সমস্ত রেডি করা হয়ে গেছে। জল করতে যাবে ওইগুলো সব। আর এই হলো
আলপনা দেয়া হয়ে গেছে। এই তো নন্দী মহারাজ না? আর এইটার উপরে কিছু বসবে না? হ্যাঁ, এইটার উপরে বসা, এইগুলোর উপরে কিছু বসবে। ওইগুলো নিয়ে সব জল করতে হবে। এইটা হলো বরণ ডালা। রাজ আর ওর বন্ধু আমার হাজবেন্ডের সঙ্গে হাওড়ায় যে ফুল আনতে গেছে, এখনো এসে পৌঁছয়নি, তাই ঠাকুরঘরটা ফাঁকা আছে বলে সম্পূর্ণ ঠাকুরঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর ওপরে যে এই যে চাদোয়াটা না, এটাও কিন্তু আমার ননদ নিজের হাতে তৈরি করেন, এমনকি মায়ের বস্ত্রও কিন্তু নিজের হাতেই তৈরি করেন। সমস্ত গোপাল, লক্ষ্মী, গণেশ সমস্ত ঠাকুরের বস্ত্রই কিন্তু আমার ননদ নিজের হাতে সেলাই করেন। তো চলুন আমি মায়ের সম্বন্ধে এবার কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। অন্নপূর্ণা পুজো এই বছর মানে 1431 বঙ্গাব্দে 3রা বৈশাখ হয়ে গেল। চৈত্র নবরাত্রির বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে হয়ে থাকে মা অন্নপূর্ণার পুজো। অন্ন শব্দের অর্থ হলো ধার, পূর্ণা শব্দের অর্থ হলো পূর্ণ। মা দুর্গারই একটি রূপ হলো মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা অন্নদা নামেও পরিচিত। মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী। তিনি শক্তির অপর রূপও বটে। মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্ন পাত্র, অন্য হাতে থাকে হাতা বা চামচ। নানান পুরাণ ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ আছে। নানা কাহিনীও প্রচলিত আছে মা অন্নপূর্ণাকে নিয়ে। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো কাশী উপাখ্যান। রায়গুণাকার কবি ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার কথা উল্লেখ করে অন্নদা মঙ্গল কাব্যে, যেটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম আমাদের পাঠ্যপুস্তকে ঈশ্বরী পাটনী কবিতার মাধ্যমে। এখানে মা অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এর পাশাপাশি আরও এক পৌরাণিক কাহিনী বর্ণিত আছে। কথিত আছে বিবাহের পর শিব ও মাতা পার্বতী সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন, কিন্তু আর্থিক অনটনের জেরে শুরু হয়ে যায় দাম্পত্য কলহ। রাতের সঙ্গে তখন মায়ের বিরোধ লেগে যায়। মা পার্বতী তখন কৈলাস ত্যাগ করে চলে আসেন কাশীতে। সেই সময় পৃথিবীতে দেখা দেয় মহামারী, খাদ্যকষ্ট। ভক্তেরা আকুল হয়ে মহাদেব দেবাদিদেবের শরণে চলে যান। সেই সময় ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়েছিলেন স্বয়ং মহাদেব, কিন্তু দেবীর মায়ায় কোথাও তিনি ভিক্ষা জোটাতে পারেননি। ভোলানাথ তখন শোনেন যে কাশীতে কোনো এক নারী সকলকে অন্নদান করছেন। ভোলানাথ সেখানে উপস্থিত হলে স্বয়ং ভোলানাথ কিন্তু মাকে চিনতে এতটুকুও ভুল করেননি। মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন। সেই ভিক্ষার অন্ন দিয়েই ভক্তগণের বা দেশের মহামারী ও খাদ্যাভাব দূর করেন। এরপর কাশীতে মা অন্নপূর্ণার মন্দির স্থাপন করা হয়, কিন্তু মহাদেব শিবেরই উদ্যোগে। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে স্বয়ং মা অন্নপূর্ণা আবির্ভূতা হয়েছিলেন কাশীধামে। সেই থেকে কাশীধামেই অষ্টমী তিথিতে মায়ের পুজোর প্রচলন শুরু হয়। মা অন্নপূর্ণা পুজো নামেই যেটা বিখ্যাত। দেবী অন্নপূর্ণা হলেন দ্বিভুজা। তার এক হাতে থাকে অন্নপাত্র, অন্য হাতে থাকে হাতা বা চামচ। দেবীর এক পাশে থাকে ভূমি, অন্য পাশে থাকেন শ্রী। চৈত্র মাসের অষ্টমী তিথিতেই মা অন্নপূর্ণা পুজোর হয়ে থাকে, তবে কোনো কোনো বছর সেটা বৈশাখ মাসেও পড়ে যায়। যেমন এই বছর 3রা বৈশাখ পড়েছিল অন্নপূর্ণা পুজো। কালী জগদ্ধাত্রীর মতনই তন্ত্র মতে কিন্তু মা অন্নপূর্ণার পুজো করা হয়ে থাকে। অন্নপূর্ণা দেবী হলেন শস্যের দেবী। মনে করা হয় অন্নপূর্ণা পুজো করলে অন্ন কষ্ট হয় না কোনো মানুষের জীবনে। আজও গ্রাম বাংলার প্রথম ফসল তুলে মা অন্নপূর্ণাকেই প্রথমে নিবেদন করা হয়ে থাকে। তো চলুন আমি দেখতে থাকি এরপরে রাজের বাড়িতে কি কি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজ অলরেডি হাওড়ার থেকে ফুল সমস্ত নিয়ে চলে এসছে। এইবার চলুন যাই ননদের ঘরে। এই যে ননদ আর ছোট মা বা কাকিমা আর রাজের দিদি সবাই ঘরে রয়েছে। ইনি হলেন রাজের বাবা। এনাকে আমি হয়তো অনেক আগে দেখেছি, খুব একটা পরিচিতি ওনার সাথে হয়নি। এইবার ননদের 3 BHK যে ফ্ল্যাটটা সেটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠাকি দাদা বসে রয়েছে। শুভ নববর্ষ জামাই, কেমন আছো? যাক, জামাই চা খাচ্ছে খাক, আপনাদের সঙ্গে একবার পুরো হলটা শেয়ার করে নিচ্ছি। দেখুন ঝাড় রয়েছে, আর এটা হলো পুরো হল, আর সোজাসুজি এইটা হলো রাজের ঘর। রাজের ঘরটায় ঢুকে দেখতে পাচ্ছি চারিদিকে পুজোর বাসন টাসন, আর হঠাৎ করে এইটা চোখ পড়লো, এটা জানি না কি, কোনো সময় ওকে জিজ্ঞেস করবো কিসের মূর্তি। তারপরে পুরো ঘরটাকে একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। রাজ
রাজের ঘরে যে ওয়ার্ড্রপ, তার মধ্যে দেখলাম পুজোর সমস্ত বাসন। মানে ও এতটাই ঠাকুর ভক্ত, আর এখানে সমস্ত নানা রকম সাইজের ফুলদানি, আর এখানে সমস্ত বাসন মেজে কাপড় দিয়ে মুছে শুকনো করে ঢাকা চাপা দিয়ে রাখা আছে। আর এইটা হলো রাজের ঘরে মায়ের ছবি। এটা কোন বছরের পুজোর ছবি সেটাও আমি জানি না। আসলে আমি তো জাস্ট 2 বছর ধরে যাচ্ছি, গত বছর প্রথম গেছিলাম, আর এইবার আমি ঢুকে গেলাম আমার যে ননদ বা মেজদি বা ঝুনদি তার। দেখলেন এটা রাজের দিদি না বোন? দিদি না, দিদি। কেমন আছো? শুভ নববর্ষ। আমার ভাগ্নি হয় যদিও, আর মুন্না উনি আমার চেনা পরিচিত। বন্ধু। আর এই যে পেছনে কে, আমাকে চিনতে পারছো? না, একবার দেখেছিল 1 বছর আগে। শোনাই, তোমার নামটা কি? তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ, দেখেছো, ও চিনতে পারছে, তাহলে তুমি চিনতে পারছো না? আমি কে হই বলো তো? কোথায় দেখেছো তুমি আমাকে? সে তো মামা এসেছিল, মামি তো আসেনি, তাই না? ঠিক আছে, তো রাজের দিদি আপাতত রেডি হয়ে গেছে। তুমি রেডি হয়েছো কিসের জন্য? তো জল ভরতে যাবে না এখন দিদি? এখন কি কি হবে দিদি একটু বলবে? গঙ্গা নেমন্তন্ন। এখন কি কি হবে? গঙ্গা নেমন্তন্ন হবে, তারপরে অধিবাসীর পুজো হবে। আচ্ছা, পুরোহিত আসবেন। আচ্ছা, ঢাকি যে ঢাকি এসে গেছে। উনি কোথা থেকে আসেন? উনি আসে আরেঙ্গ রোড থেকে। আচ্ছা আচ্ছা, প্রত্যেক বছর কি উনি? প্রত্যেক বছর উনিই করেন। আচ্ছা, এই যে দাদা ইনি ঢাক বাজাবেন, আপনি কি আজকের থেকেই থাকবেন এখানে, না সন্ধ্যেবেলা অধিবাস হয়ে গেলে চলে যাবো? আবার কালকে সকালে মর্নিং আসবো, ভোরবেলা? পরে তারপর ভোরবেলা যে মঙ্গল আরতি হবে তখন আসবেন? না, ভোরবেলা তো 9টা, 8:30, 9টা। 8:30, 9টায় আসবেন। আপনি কোথায় থাকেন? আমি থাকি আয়নগর। আচ্ছা, আপনি কি প্রত্যেক বছর এই রাজের এই পুজোতে? 3 বছর। 3 বছর ধরে এখানে বাজাচ্ছেন। কেমন লাগে এখানের পুজো? ভালোই লাগে, নিজের বাড়ির মতো থাকি। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম পিন্টু দাস। পিন্টু দাস। আপনি কি আরএনগো রোডে থাকেন? দুর্গা পুজোতে বাজান? দুর্গা পুজো আমি বাজি আরেকজনের বাড়িতে, এরকমই আপনাদের মতন বাড়ি। না, মানে ফ্ল্যাট বাড়িতে বাজান? হ্যাঁ, একই বাড়িতে আছে, 4 বছর হয়ে গেল। মানে যে বাড়িতে দুর্গা পুজোতে বাজান, মানে আপনার এরকম চেনা জানা কোনো এরকম ঢাকি দাদা আছেন? এ থাকবে না কেন, আমাদের পাড়াই আছে সব। আচ্ছা, আপনার তাহলে ফোন নাম্বারটা একটু দিয়ে দেবেন আমাকে, কেন আমি একটা কমপ্লেক্সে থাকি। আমাদেরও দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো সব হয়, তো আমাদেরও ঢাকির দরকার হয়। তো যদি প্রয়োজন হয় তো সেই জন্য জিজ্ঞেস করলাম। কিন্তু আবার 12 মাস কত চালাই বুঝলেন? আচ্ছা, এখানে যখন ডাকে তখনই আসি, আর দুর্গা পুজো ওই একটা সিজন। না, যেহেতু আমরা থাকি ভুটান হাউস, এই যে মল রোডে ক্রাইস্ট চার্চ স্কুল, তো যেহেতু কাছে এইটা, সেই জন্য ভাবছি যদি কাছাকাছি। নাম্বার দেওয়া আছে, আপনি যখন ফোন করবেন, মোটামুটি আপনার প্রোগ্রামে 2-3 দিন আগে আমাকে ফোন করবেন। না, আমাদের তো যখন মিটিং হয়ে যায় আগস্ট মাসে দুর্গাপুজোর, তখনই আমাদের ঠিক হয়ে যায় ঢাকি সব কিছু। তো আপনি যেহেতু কাছের থেকে কাছে, সেই জন্য নিলাম। এমনি বাজান আপনারা কমপ্লেক্সে? আপনি তো বলছেন আপনার তো ফিক্স করা আছে কমপ্লেক্সে। আপনার নামটা কি বললেন? পিন্টু দাস। পিন্টু দাস। আচ্ছা 152 নম্বর আয়রন রোড। আচ্ছা, 152 নম্বর আরএনগো রোড। আপনার নাম, মোবাইল নাম্বারটা একটু মুখে 967 জোরে জোরে। 967-441-8654। ঠিক আছে, যদি দরকার হয় আপনার সঙ্গে যোগাযোগ করব। এই হলেন জামাই আমাদের, 12 বছরের পুরনো, কিন্তু আমাদের তো জামাই সুদূর ব্যান্ডেল থেকে অন্নপূর্ণা পুজো অ্যাটেন্ড করতে চলে এসেছেন প্রচণ্ড গরমে। তো এমনি ঠিক আছেন? সব কিছু ঠিক আছে? আচ্ছা, প্রতি বছরই আসি। হ্যাঁ, এবার 9 বছর না, গত বছর 8 বছর ছিল। ঠিক আছে, জামাইয়ের নামটা? অনির্বাণ চক্রবর্তী। ওকে। আচ্ছা, জামাই বাবার একটু ইচ্ছে হলো তিনি তার ধর্মপত্নীর সঙ্গে ছবি তুলবেন, তাই জন্য ঠিক আছে তুলেই দিই। পেছনে ছেলেকে দেখা যাচ্ছে অল্প অল্প। হ্যাঁ,
পুজোর অনুষ্ঠান তো চলবেই, তার মাঝখানে একটুখানি আমোদ আহ্লাদও করতে হয়, সবার সাথে পরিচয় করাতে হয়। যদিও এইবার পুজোর দিন যেতে পারিনি বলে আরও রিলেটিভদের সঙ্গে পরিচয় করাতে পারলাম না। তো আবার মায়ের মূর্তি দেখাতে চলে আসলাম, কেন আমার মাঝে মাঝেই কিন্তু মায়ের মূর্তি দেখতে ভীষণ ভালো লাগে। আর এইগুলোকে বলে আগুনি পিছুনি, মানে বরণডালার আগে এগুলো সাজানো হবে। শ্রী আর আগুনি পিছুনি এগুলো কিন্তু চালের গুঁড়ো, কলা আর রং দিয়ে কিন্তু তৈরি করা হয়। ইনি হলেন রাজদীপের বড় মা। আপনার নামটা বলবেন? না বাবা, আমি বলতে আচ্ছা বলবেন না, যাই হোক রাজদীপের বড় মা। ঠিক আছে, লজ্জা পাচ্ছে। চলুন দেখি রাজ কি করছে। এই আগুনি পিছুনিগুলো না বানিয়েছে আমার ননদ বা মেজদি বা ঝুনদি, আর শ্রীটা বানিয়েছে কিন্তু রাজ। সেটা তো ছোট মার কাছে শুনলেন। বাজার করতে অনেক সময় লেগে গেল তো। আর আলপনাটা জাস্ট সম্পূর্ণ দেখুন, কি অপূর্ব। এটা খুব সম্ভবত মনে হয় যে চন্দন বলে যে বন্ধু, সেই মনে হয় এটা এঁকেছে। আর এই যে কাকিমা আবার দুর্বা বাজতে শুরু করে দিয়েছে, কেন কি একটু পরেই অধিবাস বা গঙ্গা নিমন্ত্রণ সবই চালু হয়ে যাবে। তো কাকিমাকে দুর্বা বাজার কাজ দিয়ে দিয়েছে। তো কয়েকটা ছবি তুলে নিলাম। তারপরে দেখুন এই যে সমস্ত ব্যাগে ফল আর এই যে বাসন। তো রাজের বন্ধু নিশ্চয়ই, নাম একটু তাকিয়ে বললে ভালো হয়। কাকিমা এখন দুর্বা বাজতে ব্যস্ত পুজোর। কাকিমা একটু তাকান। যাই হোক, কাকিমা কিন্তু এরকম নয়, তাকাতে বলেছি একদম লাজে লজ্জায় লাল হয়ে গেল মনে হয়। তো যাই হোক, উনি মনোযোগ দিয়ে দুর্বা বাজছেন। আর এইটা দেখুন, মানে মূল দ্বার বা দরজা, কি সুন্দর করে আলপনা সমস্ত আঁকা। এইটা হলো বরণ ডালা, সমস্ত রেডি হয়ে গেছে। কলাটাকে দেখুন কত সুন্দর ডিজাইন করেছে। এটা হলো বরণ কুলো, এখানে 5টা প্রদীপ আছে, হয়তো বড় প্রদীপটা দেখতে পাচ্ছেন। আর এই হলো চন্দন, যে কিনা সমস্ত ড্রয়িং এর কাজটা করছে। আর এই হলো শ্রী। এই শ্রীতে দেখুন, প্রথমে শ্রীটা খেয়াল করলে দেখবেন লালের ওপরে এই ইয়েলোটা ছিল না, এটা ইনকমপ্লিট ছিল, সেটাও কিন্তু কমপ্লিট করলো রাজ। আর শ্রীটা দেখুন কত সুন্দর লাগছে এখন দেখতে। তো এখন শ্রীটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। আর এই দেখুন পুজোর অলরেডি কিছু কিছু জোগাড় যন্ত্র করেই নিল। আর আচ্ছা, এইখানে আম পল্লব আর কদম ফুল লাগানো হচ্ছে এখন। সবকটা খোলো। না আমি শুধু এই আলপনাগুলো কে দিয়েছে? আচ্ছা, এরা নামও হলো চন্দন, তাই তো যতদূর আমি জানি। কালকে সাজগোজ করে রাখবে তাই? না 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 না, আমার হাজবেন্ডের নামও চন্দন কিন্তু, যে নিয়ে গেছে। হ্যাঁ, তো এখন ঘট পুতুলি আঁকা হচ্ছে ঘটে। আর ওদিকে তো দেখালাম। আর এখানেও সমস্ত বরণ ডালা অলমোস্ট রেডি, তাই তো? আচ্ছা, এইবার তোলা যাবে। এইটাতেই ষোড়শ উপাচারের সব সাজানো হয় না? হ্যাঁ, এইটা এখন তো অধিবাসের, তাই তো? এটা অধিবাসের ডালা। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন সিঁদুর কৌটো, তারপরে ধানের কলকি, কলা, আর কি কি আছে। আর এর মধ্যে কি কি আছে এই পাত্রগুলোতে? দুপাশে দেখতে পাচ্ছি গঙ্গার জল মনে হয় না? তার পাশেরটা কি আছে বাটিতে? আচ্ছা, এটাতে আছে ভূমি মানে মাটি, ওটাতে কিন্তু কোনো শিলা, ওটাতে শঙ্খ, ওটাতে মনে হয় সর্ষে না রাই, ওটাতে বুঝতে পারছি না। একটা ঘি রয়েছে, একটা স্বর্ণ, একটা রূপো, দই, মধু, ঘিও তো আছে। এটা আছে লাল লাল সুতোটা কি আছে? আর এইটা কি? এটা আচ্ছা, এটা তামা। আর এটা তো ওই
বিয়েতে লাগে কি জানো এটাকে বলে? না না এই কুনকে না, এইটাকে দর্পণ। দর্পণ। দর্পণ, আগে কিন্তু এখন আরো অনেক কিছু করবে এটা। হ্যাঁ আরো আর আচ্ছা আছে অবশ্যই প্রদীপ, তো আরো অনেক কিছুই এর মধ্যে পড়বে। দাঁড়া দাঁড়া, এই আলপাতে সিঁদুরগুলো তুই ভুলেছিস কি ওইটুকু? এরপর দ্বারঘটে যে ডাব দেওয়া হবে কলসের ওপরে, সেটাতেও পুতুলি আঁকা হচ্ছে। কলসে তো আগেই আঁকা হয়ে গেছিল, আর অপরদিকে রাজও দেখুন আম পল্লবের ওপরে সিঁদুরের ফোঁটা দিতে নিজেই তৎপরতার সঙ্গে কাজ হাত চালাচ্ছে, কেন কি ফুল আনতে অনেকটা দেরি হয়ে গেছে। এরপরে গঙ্গা আমন্ত্রণ হবে, তারপর অধিবাস, তারপরে পুজো, তারপরে আরতি। তো দেখুন এখানে এই আম পল্লবে সিঁদুরের ফোঁটা দেওয়াও কমপ্লিট হয়ে গেল, আর এই শ্রী সমস্ত কিছু রেডি করা হয়ে গেল। এরপরে আমরা সবাই কিন্তু একসঙ্গে বেরোবো। তার আগে হলুদ কোটার কাজটা আছে, আর এই যে পুজোর এখানে রাজ কিন্তু কাজের ফাঁকে ফাঁকে সমস্ত কিছু অল্প অল্প করে জলশঙ্খ, কোষাকুষি, কমণ্ডুল, পুষ্পপত্র সমস্ত রেডি করছে, কিন্তু ওর কাজ একদম নিখুঁত। আর অলরেডি একটা দ্বারঘট বসে গেছে, দুটো বড় বড় পিতলের দ্বারঘট, তার মধ্যে আম পল্লব আর ডাবের শীষ সশীষ ডাব দিয়ে কলা গাছ দিয়ে কিন্তু বসানো হলো। আর এই যে আর একটা সেকেন্ড দ্বারঘরটাও কিন্তু বসানো হলো। এই যে চন্দন নিজে হাতে বসিয়ে দিচ্ছে, ও নিজেই এগুলো পুতুলি আঁকলো জল ভরে, তারপরে দ্বারঘর স্থাপন কমপ্লিট হয়ে গেল। তো দুপাশেই দ্বারঘট বসে গেল। এই দ্বারঘটগুলো আপনাদের সঙ্গে আর একবার শেয়ার করে নিচ্ছি। চন্দন দ্বারঘট বসিয়ে চলে গেল, আর দেখুন দুটো দ্বারঘট, কলা গাছ, সশীষ ডাব, আম্রপল্লব, আর মূল ফটকের আলপনাটাও দেখার মতন দুর্দান্ত বানানো হয়েছে। তো আমিও এরপরে ভেতরে যাচ্ছি, আর এই যে দেখুন চন্দন যে দ্বারঘটটা স্থাপন করছিল, ওরও দুটো স্টিল ছবি তুলে নিলাম, আর এই সশীষ ঘটেরও স্টিল ছবি তুলে নিলাম। আবার মাতৃ প্রতিমা দর্শন করাচ্ছি। মাতৃ প্রতিমা দর্শন করিয়ে এইবার দেখুন এখানে পুষ্পপত্র সাজানো হচ্ছে। পুষ্পপত্রের মধ্যে আছে গাঁদা ফুল, জবা ফুল, অপরাজিতা। এখানে কতটা? 500টা নিখুঁত? 500টা নিখুঁত? আর কটা? 3টে করে? আচ্ছা, এখানে অধিবাসের পুষ্পপত্র সাজানো অলমোস্ট ডান। এখানে আছে গাঁদা ফুল, জবা ফুল, অপরাজিতা, বেলপাতা, রজনীগন্ধা, আর দুর্বা আছে। আর এখানে যে ধূপকাঠিটা দেখতে পাচ্ছি না, ধূপকাঠিটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে কিনা সাংঘাতিক লম্বার অপূর্ব গন্ধ, মানে মনে হচ্ছে কৈলাস থেকে স্বয়ং মা এখানে উপস্থিত হয়েছে। আর এখানে দেখুন পান পাতার মধ্যে বাতাসা, পান, সুপুরি, দূর্বা সমস্ত দিয়ে হলুদ কোটা কিন্তু চালু হয়ে গেল। কাঁচা হলুদ, ধান, দূর্বা সমস্ত, সিঁদুর, তেল সমস্ত নিয়ে বসে গেছি। আর আমরা 5 জন স্ত্রী মিলে এবার কিন্তু হলুদ কোটা হচ্ছে। শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকের বাদ্যির সঙ্গে হলুদ কোটার কাজটা কিন্তু সুন্দরভাবে সম্পন্ন হলো। তারপরে ধান দুব্বাটা দিয়েও আবার বাকি হলুদটা কুটে নিয়ে বাটিতে তুলে তার ভিতরে তেল দিয়ে হলুদ কোটাটা এবার যে বরণ ডালাটা তার মধ্যে রাখা হবে। তো এই যে দেখুন ছোট বাটিতে কোটা হলুদটা নিয়ে নেওয়া হয়ে গেল। ওর দিদি এক এক করে ওই হামনদিস্তার থেকে হলুদটা তুলে নিচ্ছে থেতো করা। তারপরে এইবার ওর ভিতরে সর্ষের তেল ঢালা হচ্ছে, তেল হলুদ যেটা বলে। তো সর্ষের তেল দিয়ে এইবার এটা বরণ ডালার মধ্যে নিয়ে নিলে মোটামুটি বরণ ডালা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন ওর দিদি এইবার বরণ ডালাটার মধ্যে এই হলুদটা নিয়ে নিল, আর যে দুটো ঘটের ভিতরে জল ছিল, এক পাশে ফুল এক পাশে দূর্বা দিয়ে দেওয়া হলো।
এইবার যে শ্রীটা আছে, শ্রীটা কিন্তু সবসময় সর্ষের তেল দিয়ে চুবিয়ে রাখতে হয়, নাহলে ওটা চালের গুঁড়ো দিয়ে বানানো হয় তো ফেটে যায়, দেখতে ভালো লাগে না। তো রাজ ঘটির ভিতরে তেল ঢেলে দিল, এবার ওর দিদি এখানে তেলটা দিচ্ছে, আর রাজ দেখুন সঙ্গে সঙ্গে বলছে চাপাত দেওয়ার জন্য। বরণডালা বরণকুলো নিয়ে কিন্তু প্রত্যেকে রেডি হয়ে গেছে, আর রাজ দেখুন ওর দিদির নাকে নথ পরিয়ে দেওয়া, কাপড় ঠিক করে দেওয়া, মানে কতটা কেয়ারিং। তো এইবার সবাই এক একটা জিনিস হাতে নিয়ে নিয়েছে, ওর দিদি বড় বরণডালাটা নিয়েছে, আর পাশে আমি ওনার পরিচয়টা জানি না, উনি নিয়েছেন যে বরণের কুলোটা, আর এই যে দিদির যে বন্ধু সে পান পাতা তেল সিঁদুরের বাটাটা নিয়েছে। আমাকেও বলেছিল, কিন্তু আমি যেহেতু মোবাইল রয়েছে তাই ধরতে পারলাম না, বললাম চলো সঙ্গে তো যাচ্ছি। এবার সিঁড়ি দিয়ে সবাই নামছে, তারপরে নিচে নেমে কিন্তু বড় বরণডালাটা এবার রাজ হাতে নিয়ে নিল ওর দিদির থেকে। তারপরে রাস্তাটা পার হয়ে ওখানে একটা জলাশয় আছে, পুকুরি হয়তো বাঁধানো, সেখানে যাওয়া হচ্ছে। এরপর বাড়িতে এসে প্রথমে বরণ করলো রাজের মা, মানে আমার যে ননদ ঝুনুদি, উনি মাকে প্রথমে বরণ করলেন। তারপরে রাজের দিদি রাজ এক এক করে মাকে কিন্তু ওই বরণডালা আর বরণগুলো দিয়ে বরণ করে নিল, দেবী বরণ যেটাকে বলা হয়।
তো দেবী বরণ পর্ব শেষ হতে হতেই কিন্তু পুরোহিত মশাই এসে গেছেন। ভালো আছেন? চিনতে পারছেন? না, গত বছর আমি প্রথম এসেছিলাম। হলুদ কোটা গঙ্গা আমন্ত্রণ আর দেবী বরণের পরে এইবার কিন্তু অধিবাস পর্ব আরম্ভ হবে। পুরোহিত মশাই এসে গেছেন, তো সমস্ত কিছু কিন্তু বরণ ডালা বরণগুলো সব পুরোহিত মশাইয়ের কাছে রাখা হলো। পুষ্পপত্র, জলশঙ্খ, কমণ্ডল, কোষাকুষি সমস্ত কিন্তুই রেডি আছে। আর একটা তীরকাঠি টাইপের বা কাঠি টাইপের একটা নেওয়া আছে, যেটা দিয়ে উনি কিন্তু এক এক করে অধিবাস করাবেন। মানে ওই বরণ ডালাতে যা যা আছে সমস্ত কিছু কিন্তু মাকে আর ভোলেনাথকে স্পর্শ করাবেন। তো রাজ এখন তেল ঢেলে দিচ্ছে যাতে যা দরকার, আর পুরোহিত মশাই যা যা বলছেন সেটাও মনোযোগ দিয়ে শুনছে। তারপরে ও আবার পাজাল মানে ধূপ ধুনো দিতে বসে গেল। তো নারকেল ছোবড়া দিয়ে আর ধুনো দিয়ে ও ধূপটা জ্বালাচ্ছে, ধুনো দেবে এইবার। আর ওর বন্ধু দেখলো যে পুষ্পপত্রের মধ্যে পুরোহিত মশাই বললেন তুলসী পাতা নেই, তো ও আবার তুলসী পাতা নিয়ে এসে সেটা ভিজছে পুষ্পপত্রের মধ্যে দিচ্ছে। মানে সবাই খুব অ্যাক্টিভ, বন্ধুরা ভীষণভাবেই ওকে সাহায্য করে। আর এবার ওর ধূপ ধুনো চালানো হয়ে গেছে, এক এক করে সমস্ত কাজই কিন্তু পুরোহিত মশাই আগাচ্ছেন আর সমস্ত মন্ত্র পড়ছেন। মন্ত্রটা আমি আর দিলাম না, কেন ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক ছিল সেই জন্য। তো পুরোহিত মশাই এক এক করে মন্ত্র পাঠ করছেন আর এক একটা নিয়ম করে অধিবাসের সমস্ত পর্ব শুরু করলেন। এই পুরোহিত মশাইয়ের একটা জিনিস আমি আগের বছরও দেখেছি, উনি আসনে একবার বসে গেলে আসনের থেকে ওঠেন না। তো রাজ যা যা উনি বলেন সমস্তটাই করে দেন। এরপরে রাজ কিন্তু ঠাকুরের ভোগ আনা শুরু করেছে। তো ভোগের ছবিটা আমি পরে শেয়ার করব, কেন ঠাকুরকে এখন ভোগ নিবেদন করা হোক। আর এখানে ভোগটা হলো সিঙ্গারা আর আমের দে বা অমৃতি যেটা। তো ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেল, সবই রাজ করছে। এরপরে রাজ কিন্তু পুরোহিত মশাইয়ের সামনে বসে এক এক করে সমস্ত কিন্তু হেল্প করছে। আর কিসের মধ্যে একটা তেল দিয়ে দিল, তারপরে এরপরে ধূপ ধুনো জ্বালাবে, বন্ধুদের কিছু আবার বলছে কাজ করার জন্য। এই যে দেখুন, এবার ধূপ ধুনো দেওয়ার জন্য নারকেলের ছোবড়া দিয়ে, এটাকে আপনারা কি বলেন আমি জানি না, এটা দিয়ে পাঁচালটার মধ্যে ভরে দিচ্ছে, তারপরে ধুনো দিয়ে এটাকেও জ্বালাবে। আর এত নিখুঁতভাবে ওর সমস্ত কাজ না, দেখুন এটা করে আবার এবার ধুনো নিয়ে নেবে, তারপরে কাউকে কিছু না কিছু কাজ দিচ্ছে। তৎপরতার সঙ্গে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে করে। আসলে রোজকার পুজো তো ওই করে, কেউ অফিস যাওয়ার আগে পুজো করে তারপরে আর প্রত্যেক পূর্ণিমাতে কিন্তু ওরা ভোগ নিবেদন করে মা অন্নপূর্ণাকে। তো এই দেখুন পাজালটা রেডি করা হয়ে গেল, তারপরে বাকি জিনিসটা গুছিয়ে এরপরে ও এখানে পাজালটা ধরাচ্ছে। তো ধুনো দিতে ভুলে গেছে, আমি বললাম আবার ধুনোটা না দিলে তো ঠিকভাবে হবে না। তো আসলে চারিদিকে ব্যস্ত, ও চায় নিখুঁতভাবে কাজটা হোক। তো পুরোহিত মশাই কিন্তু একদম নিষ্ঠার সঙ্গে আর নিখুঁতভাবেই কাজটা করেন। আর ঘটনাচক্রে কি হলো জানেন, এই পুরোহিত মশাই কিন্তু আমার জায়াবুর শ্রাদ্ধ শান্তির কাজটাও করিয়েছিলেন। উনি হলেন এই কাকুর কাছে শিবকালী মন্দিরের পুরোহিত মশাই। তো ওনাকে চেনা লাগছে, তারপরে জিজ্ঞেস করাতে ভাবলাম 1 বছর আগে না, ওনাকে তো এই রিসেন্ট দেখেছি, যেহেতু ফেব্রুয়ারি মাসে কাজ হয়েছে। তো যাই হোক, এবার পুরোহিত মশাই ওনার মতন মন্ত্র পড়ে এক এক করে উনি সমস্ত কিছু শুদ্ধ করছেন, গঙ্গার জল দিয়ে করছেন। আর এই দেখুন, ওর বন্ধু তুলসী পাতা সুন্দর করে ধুয়ে বেছে দিচ্ছে। মানে এর বাড়িতেও মনে হয় কোনো একটা পুজো হয়, কারোর বাড়িতে কালী পুজো, কারোর বাড়িতে দুর্গা পুজো, আমি এক্সাক্ট
বলতে পারবো না। তো এইবার রাজের মনে পড়েছে, তারপরে ধুনো দিল, ধুনো দেওয়ার পরে এটা কিন্তু হলো। এরপরে ও কিন্তু এখানেই বসে আছে, কেন এক এক করে পুরোহিত মশাই যা যা বলছেন ও সমস্ত কিছু এগিয়ে দেবে। তো এইভাবে কিন্তু অধিবাস পর্বটা আর খুবই ভালো লাগলো, মানে অলমোস্ট একটা পুজোর সমানই অধিবাস পর্বটা হচ্ছে। আর আমি এই পুজোর ভিডিও, মানে পুজোর দিনের ভিডিও আমি তখনই পাঠাতে পারবো, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, যদি রাজকে আমি জিজ্ঞেস করব ওর বন্ধুরা কোনো ভিডিও তুলেছে কিনা, মানে পুজোর যদি ওরা ভিডিও তোলে সেই ভিডিও আমাকে পাঠায়, তবেই আমি এডিট করে সেই ভিডিও আপনাদের সামনে তুলতে পারবো। না হলে গত বছর আমি যে ভিডিও বানিয়েছি বাকি পর্বটা, সেটা পুজোর দিনের ভিডিও, এইটা হলো পুজোর আগের দিন মানে অধিবাসের ভিডিও। তো এইটা দেখার পরে ওইটা দেখলেও একইভাবে পুজোটা হয়। এই পুজোর দিনকে সকাল ভোর 4টে থেকে মঙ্গল আরতি, তারপরে মাঘে মাঘে ফল ভোগ, মিষ্টি ভোগ, শুকনো ভোগ, অন্ন ভোগ সমস্ত হয়, বলি হয়, ষোড়শোপচারের পুজো হয়, নানা রকমের। একইভাবে আগের বছরের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেকেই হয়তো দেখেছেন, যারা এখনো দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা একবার দেখে নেওয়ার জন্য। এরপরে দেখুন এক এক করে এই কাঠিটা দিয়ে সমস্ত ওই বড় ডালাটার থেকে সমস্ত কিছু স্পর্শ করিয়ে মাকে ও ভোলেনাথকে কিন্তু পুরোহিত মশাই স্পর্শ করাচ্ছেন। কথা ছিল পুজোর দিনকেও সকাল সকাল চলে যাওয়ার, কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারণে আমি কিন্তু পুজোর দিন একদম টোটালি অ্যাবসেন্ট হয়ে গেলাম। আর আমার হাজব্যান্ড আর ছেলে প্রচণ্ড রোদের জন্য আর বাড়ির পুজো করেও ওদের যেতে বিকেল হয়ে গেছিলো, সেই জন্য সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেছিলো বলে পুজোর ভিডিও তোলা হয়নি। যদি রাজের বন্ধুরা তোলে তাহলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব, হয়তো টাইম লাগবে। তো যাই হোক, পুজোটা দেখুন পুরোহিত মশাই এক এক করে এখানে যতগুলো মানে বরণডালাতে যত রকমের আইটেম আছে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ভূমি, দুধ, ঘি, মধু, লাল সুতোটা মায়ের হাতে বাঁধা হয়, এছাড়া শিলা, ফুল, দূর্বা, তারপরে আরও নানা রকমের জিনিস, সিঁদুর কৌটো, দর্পণ, কুলকে, কলা, শ্রী সমস্ত কিন্তু এক এক করে মাকে স্পর্শ করাচ্ছেন, ভোলেনাথকে স্পর্শ করাচ্ছেন। তারপরে দেখুন এই বরণগুলোটা এইবার এটা স্পর্শ করাবেন, কিন্তু উনি একদমই কিন্তু আসনের থেকে উঠবেন না, তবুও কি সুন্দরভাবে দেখুন মাকে এটা স্পর্শ করাচ্ছেন। মানে ওনার পুজোটা এত নিয়ম নিষ্ঠার সঙ্গে করেন, আমি আগের বছরে দেখেছিলাম পুজোটা। আর এছাড়া কিন্তু রাজেদের বাড়িতে ফল আর সবজি বলি হয়, সেই বলির ভিডিও কিন্তু আমার আগের ভিডিওতে দেয়া আছে। তো আমি এই বছরও যদি ওরা ভিডিও তুলে থাকে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণে আপনারা এই অধিবাস বা পুজোর আগের দিনের ভিডিওটা অবশ্যই দেখবেন, এই রিকোয়েস্ট করব। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এত সুন্দর পুজো আমি সচরাচর কোথাও দেখি না, খুবই নিয়ম নিষ্ঠার সঙ্গে। আসলে রাজ ছোটোর থেকে খুব ঠাকুর ভক্ত, সেই জন্যই হয়তো মা অন্নপূর্ণা স্বয়ং এখানে বসে আছেন। যাই হোক, এরপরে দেখুন পুরোহিত মশাই এক এক করে লক্ষ্মী সরস্বতীকেও ছোঁয়াচ্ছেন, আর তারপরে ভোলেনাথ ও মা অন্নপূর্ণাকেও কিন্তু সমস্ত কিছু স্পর্শ করাচ্ছেন। কিন্তু ঘি, মধু এইগুলো যেহেতু স্পর্শ করানো যাবে না, তখন আমি দেখলাম পুরো বাটাটা ধরে রাজ এটাকে তুলে ধরে মায়ের কাছে স্পর্শ করাবে। তো এরপরে দেখুন দর্পণটা রয়েছে, দর্পণটাকেও কি সুন্দর করে চন্দন মানে এটা ডিজাইন করে দিয়েছে, মানে সত্যি প্রত্যেকে খুব গুণী ছেলে। তারপরে এই দেখুন দর্পণটা দিয়েও এবার পুরোহিত মশাই মাকে আর ভোলেনাথকে স্পর্শ করালেন। প্রত্যেকটাতে কিন্তু আলাদা করে মন্ত্র পড়ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ এত রয়েছে, মানে শুধু ঢাকের বাদ্যি নয়, সবাই কথা বলছে বলে আমি এটা সাউন্ডটা মিউট করে পরে আমি ভয়েস ওভার করছি। এই যে দেখুন রাজ এবার সম্পূর্ণ বরণডালাটা নিয়ে উঠে গেল, কেন কি ঘি, মধু, অগুরু এইগুলো তো আর তুলে তুলে দেওয়া যায় না। তো এই জন্য দেখুন সম্পূর্ণ নিয়ে সিঁদুর কৌটো, আরও অনেক জিনিস আছে, ভূমি সমস্ত মনে করতে পারছি না, তো দই, তো সমস্ত নিয়ে কিন্তু ও বরণটা সুন্দরভাবে করে নিচ্ছে। আর পুরোহিত মশাই কিন্তু মন্ত্র করছেন, এমনকি ওই কাঠিটা দিয়ে স্পর্শও করাচ্ছেন। আর রাজ তো নিজে পুরো স্পর্শ করিয়েই দিচ্ছে।
দিচ্ছেন মাকে। তো খুব সুন্দরভাবে কিন্তু এইটাও কিন্তু দেখার মতন জিনিস, এটাও আমি ফার্স্ট টাইম দেখলাম। এইবার ওদের নবমতম বর্ষ পুজোর, গত বছর আমি ফার্স্ট গেছিলাম। তো এই যে বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, কাকিমা, তারপরে দিদি, সবাই দাঁড়িয়ে আছে, আর ইনি তো দিদির বন্ধু, সবাই কিন্তু পুজো দেখছে। পুজো এবার অধিবাস পর্ব শেষ হলে হবে আরতি। ভোগ নিবেদন তো হয়ে গেছে, এবার পঞ্চপ্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। সমস্ত কাজ কিন্তু রাজের একদম নিখুঁত আর গোছানো। তো এবার আরতিটা আপনারা দেখতে থাকুন, এক এক করে পঞ্চপ্রদীপ, তারপরে কর্পূরদানিতে কর্পূর দিয়ে, জল, শঙ্খ, বস্ত্র, চামর, ফুল সমস্ত দিয়ে আরতি হবে। তো আরতি পর্ব শেষ হলে তারপরে কি হয় সেটাও আপনারা দেখুন। আর আমি এই ভিডিওটাতে না ন্যাচারাল যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ভয়েস ওভার খুবই কম করলাম। ন্যাচারাল দেখতে বা শুনতে ভালোই লাগে, আর ঢাকের বাতি যে কোনো পুজোতে তো ভালোই লাগে। তো এইবার দেখুন পুরোহিত মশাই আরতির জন্য প্রস্তুত হয়ে গেছেন, এবার আরতি শুরু করবেন।
সব কিছু ইয়ে করে না ওখানে লাগিয়ে এরপর পুরোহিত মশাই জাগ প্রদীপের জন্য সলতে বা পোলতে যেটাই বলুন সেটা তৈরি করছেন। দেখুন তুলো দিয়ে কত সুন্দর করে বেশ বড় করে জাগ প্রদীপের সলতে উনি তৈরি করছেন। এই কাজটাও কিন্তু হয়ে গেলে তারপরে পুজোর কাজ মোটামুটি সম্পন্ন হয়ে যাবে। তো রাজ আবার কি করলো, যে সমস্ত শ্রী আর বরণ ডালার মধ্যে যাবতীয় জিনিসের থেকে কিছু কিছু জিনিস নিয়ে ও আবার মাকে স্পর্শ করিয়ে নিল। এটা জানি না প্রত্যেক বছরই করায় কিনা, আমি তো ফার্স্ট টাইম দেখছি। তো দেখুন কলাটাকে কত সুন্দর করে ড্রয়িং করা হয়েছে আর কত সুন্দর লাগছে। আর এইটা হলো কুনকেতে ধান দেওয়া আছে, এইটা কিন্তু অবশ্যই দিতে হয়। এটা কিন্তু কাশিতেও কিন্তু এইভাবে ধান দিয়ে মাকে পুজো করা হয়, এটা কাশি স্টাইলেই কিন্তু এই পুজোটা করা হচ্ছে। তারপরে দেখুন দর্পণটাকেও স্পর্শ করাচ্ছে, দর্পণটাও কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। প্রত্যেকটা জিনিস না দেখার মতো নিখুঁতভাবে এই পুজোটা হয়। তো আমার মানে পুঙ্খানুপুঙ্খ দেখতে তো ভীষণই ভালো লাগে। তারপরে দেখুন প্রদীপটাকেও সুন্দর করে কাছে নিয়ে গিয়ে ও মাকে এটা দিয়ে একটু আরতি করে নিল। তো সবগুলোই যতটা পারলাম আমি ভিডিও করলাম। তো এরপরে কিন্তু মায়ের ভোগ দর্শন করাচ্ছি। কথায় বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো এখানে সিঙ্গারা আর অমৃতি দিয়ে ভোগ দর্শন হলো। অপরদিকে দেখুন ঠাকুরমশাইয়ের পোলতে বানানো অলরেডি কমপ্লিট। এইটা ঠাকুরমশাই জাগ প্রদীপ বানাচ্ছেন না? তো পুরোহিত মশাইয়ের একটা পোলতে বানানো হয়ে গেছে, আর একটা পোলতে বানিয়ে জিজ্ঞেস করলেন এটা কিসের মধ্যে রাখা হবে। এটা কি আজকেই এটা করবেন? আজকের থেকে কালকে পুজো যতক্ষণ হবে, তাই তো? অপরদিকে রাজ প্রসাদ তুলে নিয়ে আবার কাউকে বলছে যে কেউ যেন প্রসাদ পেতে বাদ যায় না, সবাইকে সুন্দরভাবে প্রসাদ ডিস্ট্রিবিউট করার কথা সে বলল। থাকবে সেটি আনতে হবে। ওইটা ওই টপটা যে আছে ওইটা আনতে। এরপর দেখুন পিতলের একটা বড় টব মনে হচ্ছে, তার নিচে বালি দিয়ে তারপরে জাগ প্রদীপটার পুরোহিত মশাই সুন্দর করে এখানে সেট করে বসিয়ে দিচ্ছেন। তারপরে এর মধ্যে তেল ঢালা হবে। তো রাকেশ এর ভেতরে সম্পূর্ণ প্রদীপটা ভর্তি করে তেল ঢেলে দিচ্ছেন, পুরোহিত মশাই কিন্তু দেখছেন। তারপরে সমস্ত তেলটা ঢালা হলে পোলতেটাকে ভালো করে তেলের মধ্যে ডিপ করে দিয়ে উনি নিজেই কিন্তু এরপরে প্রদীপটা প্রজ্বলন করবেন। জাগ প্রদীপ যেটা কিন্তু অধিবাস থেকে আর পুরো পরের দিন পুজো পর্যন্ত চলে। তো রাকেশ প্রথমে জ্বালাতে যাচ্ছিল, তারপরে পুরোহিত মশাই নিজেই বললেন না আমার কাছে দেশলাই দাও। দেখুন পুরোহিত মশাই উনি এবার জাগ প্রদীপটা জ্বালিয়ে দিলেন। তো এই আজকের থেকে সারা রাত তো জ্বলবেই, কালকে সারা দিন থেকে সন্ধ্যে পর্যন্ত জাগ প্রদীপ জ্বলবে। তো এবার রাকেশ জায়গা মতন রেখে দিল। আর একবার আপনাদের সঙ্গে মাতৃ প্রতিমা দর্শন করাচ্ছি। সন্ধেবেলা জুঁই ফুলের মালা দিয়ে মাকে সাজানো হলেও কিন্তু সারা রাত ধরে মাকে এবার ফুলের সজ্জায় শৃঙ্গার করানো হবে। এই জন্য দেখুন রাজের দুই বন্ধু চন্দন আর অনিকেত এরা কিন্তু বসে গেছে অলরেডি ফুলের যাবতীয় জিনিস নিয়ে। আগেই প্রথমেই ফুলদানিগুলো সাজানো হয়েছে। আচ্ছা চন্দনদা, এখন সমস্ত টব সাজানো হয়ে গেছে ফুলদানি। কটা ফুলদানি সাজানো হয় দাদা? ও দাদা বলছি, না না আপাতত তো এখানে দুটো রজনীগন্ধা দিয়ে দেখছি, দুটো এটা। আচ্ছা এ কি নতুন আসলো? আচ্ছা তোমার নামটা একটু বলবে, মাথা নিচু করে কাজ করে যাচ্ছে। হ্যাঁ অনিকেত, একটু মুখটা দেখাতে হবে তো। এ কি দেখেছি গত বছর, যদিও মনে নেই তোমার। আমি তো রাজের মামি, অতএব আমি তোমাদের সবাইকে তুমিই বলবো। তো
ওরা ফুল টুল সাজানো শুরু করে দিয়েছে আর তখন রাত 9:30টাও বেজে গেছে। আমারও বাড়ি আসতে হবে পরের দিনকে। ভেবেছিলাম সকাল সকাল যাব, কিন্তু আমি আর পৌঁছতে পারলাম না শারীরিক অসুস্থতার কারণে। যাই হোক, যদি আমি এই পুজোর ভিডিও পাই নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর না পেলে তো কিছু করার নেই। ওদের মঙ্গল আরতি হয়, তারপর ফলের ভোগ হয়, মিষ্টির ভোগ হয়, শুকনো ভোগ হয়, তারপরে পদ্মদান হয়, ষোড়শোপাচারে বাবা ভোলেনাথের পুজো হয়, ষোড়শোপাচারে মায়ের পুজো হয়, বলিদান হয়, তারপরে মায়ের অন্নকূট বা অন্নভোগ হয়। মানে ভাগে ভাগে পরতে পরতে কিন্তু সমস্ত পুজোটা শেষ হয়। তারপরে কিন্তু হোম যজ্ঞ হয়, তারপরে আরতি হয়ে পুজোটা সম্পন্ন হয়। ও আরও একটা জিনিস হয়, সেটা হলো 108 প্রদীপ প্রজ্বলন। সেটাও কিন্তু এক এক বছর এক এক ডিজাইনের হয়। গত বছর হয়েছিল মালার স্টাইলে, কোনো সময় স্বস্তিক, এই বছর থালার ওপরে হয়েছে। আমি ছবি পেয়েছি, কিন্তু ভিডিও হলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কিছু করার নেই, মায়ের হয়তো ইচ্ছে ছিল না, কেন আমি স্বয়ং কাশিতে গিয়েও মাতৃ দর্শন করতে পারিনি। জানি না আমার ভাগ্যে কি আছে, কবে আমি আবার কাশিতে গিয়ে মাতৃ দর্শন করতে পারবো, মায়ের সামনাসামনি পৌঁছতে পারবো। যাই হোক, এই মাতৃ দর্শনের মাধ্যমেই আমি আজকের মতন ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে এতটুকু লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর এখনো যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই প্রসাদ খাচ্ছে এখন। খালি হয়ে গেল। না, আর দেয়া হবে না, খালি হয়ে গেল। এখানে ডিস্ট্রিবিউট করা হয়েছে। ও প্রসাদ কি কাকিমা বাড়লেন? আরে সেটা তোলা হলো না তো। আমাকে এনকারেজ করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আজকের মতন নমস্কার, ধন্যবাদ। এইবার দেখুন প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে, আর প্রসাদ পর্ব শেষ করে আমিও প্রসাদ খেয়ে বাড়ির জন্য প্রসাদ নিয়ে তারপরে চলে আসলাম। জয় মা অন্নপূর্ণা, মায়ের জয়।